বাংলা গল্পের আঙিনায় আমাদের ক্ষুদ্র প্রয়াস। ভয়েস ইনোভেটরের আজকের নিবেদন বিরজা হোম ও তার বাধা। গল্পের লেখক স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে কুশল। বিভিন্ন চরিত্রে পারিজাত, দীপ, সান্নিক, অদ্রিজা এবং কুশল। শুরু হচ্ছে বিরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা। অনেক দিন আগেকার কথা। রোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। তিনি এক প্রহর ধরে জপান্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলের পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামো করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা রাতে কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদের উস্কানি তাতে ছিল 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরুলি মুখুজ্জে, এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত, গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। স্কুল ছুটি দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূর যাবে, ছাতি আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা করতেন বোধহয়, কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই, আর আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? হ্যাঁ, ওকে বলে তাঁত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলেই কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাঁত মেঘা, মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আলট্রোস্ট্রাটাস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, আর মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা এমন ঘন হয়ে উঠল, মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুষলধারে বৃষ্টি নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল, বিল, নালা, ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার পরে আকাশ ধরে গেল। ছেলেরা তখনও স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে, সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জিকে গিয়ে বলে বসলেন,
দেখলেন স্যার, তখনই বললাম বৃষ্টি আসবে। তক্ষুনি ছুটিটা দিলে আর এমন হতো না। মুরলি বললেন, অমন ওই থাকে, ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনাই ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিংয়ের গ্যাসের পরীক্ষার কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাক। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মনে আমাকে দেখে ডেকে বললেন, যেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, তা হলো বই কি। হবে না, আজ 3 দিন ধরে হোম করছি বৃষ্টির জন্যে। ওর বাবাকেও হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব যে কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগলে থাক, না লাগলে তুই। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনে আমার বাড়ি মাস্টারবাবুরা, দেখুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোটে ছিল, রাতে ঘুমই হয়নি। গোপীবাবু কেবল বলছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল আছে? ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও যজ্ঞী ডুমুরের ডালের বাড়তি সমিত, যজ্ঞের কাঠ একপাশে গোছানো। পূর্ণপাত্রে সিদে সাজানো তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর, বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টারবাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিকে বিশ্বাস করেন? নিশ্চয়, নিজের চোখে দেখা। অপদেবতাদের কত কাণ্ড দেখেছি ওই পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। বলুন না দু একটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ থেকে 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যশমানের বাড়ি। সেইটাই বলি। একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারদিক। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ার। ছটছট করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাওয়ার উপায় নেই। বেশ জাকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে পড়লাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যশমান বাড়ির থেকে খবর পেলাম একটি মেয়ের বড়ই অসুখ। আমাকে তার বাড়ি গিয়ে বীর্যাহম করতে হবে মেয়েটির জন্য। বীর্যাহমে পূর্ণ আহুতি দিলে সত্য রোগীও ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি। আমাকে তারা নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর উপর দিয়ে। অজপাড়া গা, ঘর কত ব্রাহ্মণ, বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম।
গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাত বেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব বন জঙ্গল। গ্রামের মধ্যেই একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, চামচিকে নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপদ নেই, তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনও দিব্যি দাঁতে জোর তার। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা কিন্তু মনে রাখবেন, এর সাথে আমাদের গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। ওই অসুস্থ মেয়েটি সেই ঘরেই শুয়ে আছে। বয়স 12-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটাই ছিল বোঝা যাচ্ছে। গলায় এক রাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে, আবার সে পাশ ফেরে। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলুম, বেশ নাড়ি শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। আমি পায়ের ধুলো মাথায় দিতেই যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিচ্ছু সেখানে নেই, না একটা কলার খোসা না কিছু। লোকটি তাহলে পড়ল কিভাবে? পায়ের ধুলো দেওয়ার কথা তখন চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা কেমন খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়েই দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার পর শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়াই নেই। রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে, শুনুন শুনুন। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় ডাকছেন? হ্যাঁ, ও খুকির জন্য বিরোজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে? নির্জন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়।
ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাতে বসে হোমের জিনিসপত্র ফর্দ করে দিলাম। তারপর রাত 8টা বাজলো। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে তাদের বাড়ির সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোটা বাড়ি, কোনো ছিঁড়িচড়াব্দ নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামের দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের উপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। পোড়া মুগের ডাল, আতপ চাল, বড়ি আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করিনি। রান্নার আগে একবার চা করে খেলুম। পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একলা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রাম নিশ্চুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরা ঠুক ঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনের ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে আছি, রান্নাবাড়া করছি, কই এত বড় গাছ তো নজর করিনি এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন ওই দুটো বাড়ির মধ্যেকার রাস্তার দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন কই এত বড় একটা তাল গাছ? কই না, দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমনভাবে, কিরকম তাল গাছ? কি আমি ততক্ষণ বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়িনি। তাল গাছ না। এখনো ভাবলে এই দেখুন, গায়ে কাটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তীর তান্ত্রিক। পেছনের ছাদের কুন্নিশের উপর দাঁড়িয়ে একটা বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মূর্তি। তার কত বড় হাত পা, সেই মাপের। মাথা একটা ঢাকাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা। অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম। দুবার চোখ রগলালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো তেড়াঙা বেকাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পেছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই। দুই বাড়ির মধ্যেকার পাকটাতে দাঁড়িয়ে বলা যায়, কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনেই। আর নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে। এই বর্ণনা করতে যত সময় লাগলো, এতটা সময় লাগেনি আমার বার কয়েক জীব থেকে দেখতে।
1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ এই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি, পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলুম, ঠক ঠক করে কাঁপতে লাগলুম, চোখে অন্ধকার দেখে পড়ে যায় আর কি, পড়লেই তো হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই সামলায়। নিজেকে তক্ষণি সামলে নিলুম, তারপর মন্ত্র জপতে শুরু করলুম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনেই শবশুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটাই, ওর খুব বেশি হবে না। সেটা মিলিয়ে যেতেই একবার চোখ রগড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রোগী সেই মেয়েটি মারা গিয়েছে। তক্ষুনি। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন। এতক্ষণ শুনছিলেন বিরজা হোম ও তার বাধা। আজকের গল্প পাঠে এবং মুরলী মাস্টার কুশল, গোপী মাস্টার দীপ, ভৈরব চক্রবর্তী পারিজাত, অজ্ঞাত শ্রীমূর্তি অদ্রিজা, গৃহস্বামীর চরিত্রে এবং সূত্রধরের ভূমিকায় আমি সান্বিক, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভ। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, স্টে হ্যাপি।